নমস্কার, গোল্ডেন ক্যানভাসের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। এই গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে যেখানে কলকাতায় 40 ডিগ্রির উপরে টেম্পারেচার চলছে, আমরা সেই জায়গাকে ছেড়ে আপনাদের নিয়ে যাব ঠান্ডার দেশে। আমরা এবারে যাত্রা করছি অরুণাচল প্রদেশ। তবে আমরা প্রথমে যাব কামাখ্যা মন্দিরে, মা কামাখ্যাকে দর্শন করে তারপরে আমরা চলে যাব অরুণাচল প্রদেশ। এবারের আমাদের ট্রিপে আমাদের সঙ্গী হয়েছেন আমার বড় ভাসুর নিলয় রঞ্জন ঘোষ আর আমার বড় জা রত্না ঘোষ। আপনারা দেখতে থাকুন, আমরা আস্তে আস্তে আপনাদের সব জায়গায় দেখাবো। ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে এখনো যারা আমাদের গোল্ডেন ক্যানভাস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে আগামী দিনে আমরা আরো নতুন নতুন ভিডিও আপলোড করতে অনুপ্রেরণা পাই। হাওড়া স্টেশন থেকে আমরা উঠে পড়লাম বিকেল 4:05 সরাইঘাট এক্সপ্রেসে। ট্রেনে উঠেই আমাদের জমিয়ে আড্ডা শুরু হয়ে গেছে। এত ভালো লাগছে যে কি বলবো, নানা রকমের খাবারের আয়োজন, মনে হচ্ছে যেন পিকনিক করছি বসে। আর খাবার দেখে আর থাকা যাচ্ছে না, অনেক সকাল সকাল খেয়ে বেরোনো হয়েছে তো, যার জন্য দেখে মনে হচ্ছে এক্ষুনি সব খাবারগুলো ভাগ করে খাই। বন্দনার গুছিয়ে আনা একটা, বাবা একাধিক খাবার। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, বাবা পারেও। আমাদের বাড়ির বউ এরকম মেয়ে পাওয়া খুব মুশকিল। ট্রেনটি ব্রহ্মপুত্র নদ অতিক্রম করে পরদিন সকাল 9:43-এ পৌঁছে গেল কামাখ্যা স্টেশনে। ট্রেনটি একদম সঠিক সময়ে স্টেশনে প্রবেশ করল। কামাখ্যা স্টেশনকে পেছনে ফেলে রেখে আমরা এখন এগিয়ে চললাম হোটেল পার্বতীর দিকে। কামাখ্যা স্টেশন থেকে হোটেল পার্বতীর দূরত্ব আনুমানিক 6 কিলোমিটার। কিছু বছর আগে আমরা যখন কামাখ্যা এসেছিলাম তখন জায়গাটা একটা গ্রাম্য ভাব ছিল, কিন্তু এখন বলতে গেলে পুরোদস্তুর শহর হয়ে গেছে। আর পর্যটকদের ভিড় সামলাতে উড়ালপুল হয়ে গেছে প্রচুর, এবং রাস্তাঘাটেরও প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। মানে আমার দেখতেই যেন মনে হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা জায়গায় এসে পড়েছি। এরকম একটা রাস্তা দিয়ে যেতে গেলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। অসাধারণ রাস্তা, আর কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, যেটা না আসলে বলে বোঝানো যাবে না। অদ্ভুত সুন্দর জায়গা। আমরা তো প্রচন্ড আনন্দ উপভোগ করছি, আশা করি আপনাদেরও দেখতে খুব ভালো লাগছে। এগিয়ে যাই, আমরা আস্তে আস্তে সবটাই দেখাবো। কামাখ্যাতে আমাদের একদিনের জন্য রাত্রিবাস হোটেল পার্বতীতে। এই হোটেল থেকে মন্দিরের দূরত্ব 500 মিটারের মতো। হোটেল পার্বতীর যে রুমটাতে আমরা স্টে করব, চলুন সেটা আপনাদের দেখাই। ঢুকেই দেখতে পাচ্ছি এখানে টিভি এবং টিভি ক্যাবিনেট রয়েছে। তার এই পাশে রয়েছে একটা বড় সাইজের মিরর, এসি আছে ঘরে, ডাবল বেডেড একটা বেড রয়েছে, তার দুটো সাইডেই বেড সাইড টেবিল রয়েছে। বেড সাইড টেবিলে দুটো গ্লাস, একটা বটলও দেওয়া রয়েছে। অনেকগুলো পয়েন্ট আছে, ফলে মোবাইলের চার্জ দেওয়ার কোনো প্রবলেম নেই। এখানে একটা বড় সাইজের ওয়ার্ড্রোব রয়েছে, ওয়ার্ড্রোবের মধ্যে যথেষ্ট স্পেস আছে, জিনিস রাখার জন্য এনাফ। দুটো চেয়ার এবং একটা টেবিল দেওয়া আছে। ঘরটা স্পেসিয়াস, অনেক বড় সাইজের ঘর। বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। বাথরুমের মধ্যে বেসিন, মিরর, শাওয়ার রয়েছে, এক্সস্ট ফ্যান তো আছেই, গিজার লাগানো আছে, আর ওয়েস্টার্ন কমোড বসানো রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। হোটেল নীলাচলে আমরা ঢুকে পড়লাম দুপুরের মধ্যাহ্নভোজ করার জন্য। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভেজ থালি
80 টাকা। এখন দেখা যাক থালিতে কি কি দেয়। বসে গেলাম মধ্যাহ্ন ভোজে। এখানে তো নিরামিষ খাবার সব, ভাত, তার সঙ্গে আলু ভাজা, স্যালাড, আচার দেওয়া আছে একটু, ডাল, তার সঙ্গে একটা মানে মিক্সড ভেজিটেবল, আর দেওয়া হয়েছে পাঁপড় ভাজা। লাঞ্চ করার পরে অটো নিয়ে নিলাম একটা। এই অটো নিয়ে আমরা চলে যাব উমানন্দ টেম্পল যাওয়ার জন্য, যে লঞ্চ ঘাট আছে সেই ফেরি ঘাটে আমরা চলে যাব। এখান থেকে ভাড়া পড়ছে, আমরা 4 জন আছি, 200 টাকা। উমানন্দ টেম্পল যাওয়ার পথে যে জায়গা দিয়ে যাচ্ছি এটাকে ভিউ পয়েন্ট বলা হয়। দেখুন কি সুন্দর লাগছে, পাহাড়ের কোলে বাড়িগুলো খেলনা বাড়ির মতন সাজানো রয়েছে মনে হচ্ছে। বাঁদিকে অদ্ভুত সুন্দর দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদ, অসাধারণ লাগছে দেখতে। ওদিকে মনে হচ্ছে আরো একটা ব্রিজ তৈরি হচ্ছে। পর্যটকদের ভিড় এতটাই বেড়ে যাচ্ছে, তাই বিভিন্ন রকম পরিকল্পনা করা হয়েছে এবং অসম্ভব রকমের উন্নয়ন এখানে হয়েছে, যেটা দেখে সত্যিই খুব ভালো লাগছে। আমরা এখন টিকিট কাউন্টারের সামনে এসে দাঁড়িয়েছি। টিকিটটা কেটে নেওয়া হলো অলরেডি। যাওয়া এবং আসার টিকিট পার হেড 100 টাকা করে। প্রাইভেটে এটা যাচ্ছে, গভর্নমেন্টেরটায় যেতে গেলে সেটা 40 টাকা পড়ে, কিন্তু সেটা যেতে গেলে আরো অনেক সময় অপেক্ষা করতে হবে, তাই জন্য আমরা এটাতে বেরিয়ে চলে যাচ্ছি। আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি। নিচেতেও অনেক সুন্দর বসবার ব্যবস্থা আছে। এইখানে উপরেও সুন্দর বন্দোবস্ত বসবার। আমরা নিচেতে না বসে উপরে চলে আসলাম। অ্যাকচুয়ালি খোলামেলা জায়গা বেশি পছন্দ হয়, আর মনে হয় যেন অনেক বেশি কাছের থেকে দেখছি। এই মুহূর্তে আমরা লঞ্চে উঠে উমানন্দ আশ্রম দেখতে যাচ্ছি। ব্রহ্মপুত্র নদের এপার থেকে ওপারে উমানন্দ আশ্রম। চলুন আপনাদেরও দেখাবো। দূরে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, এই আইল্যান্ডে ওখানেই উমানন্দ আশ্রম অবস্থিত। একদম ওর কাছাকাছি আমরা এগিয়ে চলেছি। আমরা ক্রমশ উমানন্দ আশ্রমের দিকে এগিয়ে চলেছি। বেশ খানিকটা উপরে, হেঁটেই যেতে হবে। এইসব জায়গাগুলো তবু এখন যাওয়ার উপযুক্ত হয়েছে। বহু বছর আগে যখন এসেছিলাম তখন খুব মানে সাবধানে সন্তর্পণে যেতে হচ্ছিল, মানে সেরকম ধরনের কোনো রাস্তাটাই ছিল না। এখন আরো বেশি তৈরি করা হচ্ছে এখানে সব পাথর ফেলে। এই দেখুন পেয়ারাটা, শুধু জাস্ট 120 টাকা করে পেয়ারা। দেখেই যা ভালো লাগছে, কিন্তু এখন উপরে যাওয়ার তাড়া রয়েছে, দেখি ফেরার সময়। পুজো দেওয়ার সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে, উপরেও পাওয়া যাবে পুজো দেওয়ার সামগ্রী। এক একটা 50 টাকা করে। আচ্ছা, এর মধ্যে কি কি থাকছে? প্রদীপ আছে একটা করে। ঠিক আছে। ব্রহ্মপুত্রের এপার থেকে ওপারে রোপওয়ে যাচ্ছে, কিন্তু যদি মন্দিরে আসতে হয়, মানে উমানন্দ আশ্রমে যদি আসতে হয়, তাহলে রোপওয়ে করে আসলে চলবে না। নিয়ে নিলাম পূজার সামগ্রী। এখন এখানে উমানন্দের টেম্পলে আমরা এই পুজোটা দেব। আসলে এখানে যিনি আছেন তিনি হচ্ছেন ভৈরব, মানে যেখানে যেখানে মা থাকেন তার পাশে থাকেন ভৈরব।
এখানে কামাখ্যা মায়ের সাথে পাহারা দেওয়ার জন্য যিনি আছেন সেই ভৈরনাথ এখানে আছেন, যিনি উমানাথ নামে পূজিত হন। কথিত আছে যদি কামাখ্যা মায়ের ওখানে কেউ পুজো দেয় তাহলে তার পুজো সম্পূর্ণ তখনই হয় ভৈরনাথের এখানে পুজোটা দিলে, মানে উমানাথের এখানে পুজো দিলে। আমরা যদিও কালকে আমাদের কামাখ্যার স্লট রয়েছে, আমরা আজকে এখানে পুজো দিতে এসেছি, তো এখানে শুনলাম যে সেটা আরোই ভালো, বাবাকে দর্শন করে মায়ের কাছে যাচ্ছ, মনটা আরো খুশি হয়ে গেল। ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই বাইরেটা সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিচ্ছি। মন্দিরের ওপর থেকে অপূর্ব ভিউ দেখা যাচ্ছে, দেখুন, অসাধারণ অসাধারণ। গাছে প্রচুর শিমুল ফুল হয়ে আছে। এইখানে আছে হরগৌরী মন্দির, এটা গণেশ মন্দির, শ্রী শ্রী মহাপ্রভু বৈদ্যনাথ মন্দির, এটি মহাকাল মন্দির, গুড মর্নিং। আজ আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। আজ আমরা নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত কামাখ্যা মন্দিরে পুজো দেব। আমাদের স্লটটা নেওয়া আছে সকাল 7:30 থেকে 11টা পর্যন্ত। আমরা দেখি মন্দিরে কি অবস্থা, প্রচন্ড ভিড় চলছে এখন। তো পুজো দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব ভালুকপং। আমরা মন্দিরের সামনে এসে গেছি। মন্দিরের সামনে পূজার সামগ্রী নিয়ে এখানে সমস্ত পসরা সাজিয়ে বসে আছে। দেখুন পরপর পরপর সব অনেক দোকান আছে। মন্দিরে যাওয়ার দুটো দিকে যে সিঁড়ি আছে, মেন সিঁড়ি সামনে, আমরা দেখাচ্ছি আপনাদের মেন সিঁড়িটা। আর তাছাড়া এই সামনে দেখছেন, সামনে পাশ দিয়েও একটা রাস্তা আছে। এই রাস্তা দিয়ে গিয়ে বাঁদিকে ঘুরলেও মন্দিরের সিঁড়িতে গিয়েই উপস্থিত হওয়া যায়। এখানে সামনে পুলিশ কিয়স্ক আছে, সেখান থেকে হেল্প নেওয়া যায় এবং যাদের চলতে ফিরতে অসুবিধা হয় তাদের জন্য ফ্রি হুইল চেয়ার সার্ভিস পাওয়া যায়। এই মন্দির 51 সতীপীঠের অন্যতম, কারণ দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল। তাই দেবী কামাখ্যাকে উর্বরতার বা রক্তক্ষরণকারী দেবী বলা হয়। এ কত আছে এটা? 70? 70-এর নিয়ে নি। কিনে নিলাম পুজোর সামগ্রী, সব শুকনো প্রসাদ নিয়েছি। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দিরও আছে। তন্ত্র সাধকদের কাছে এই স্থান পবিত্র তীর্থক্ষেত্র। 9ম শতাব্দীতে তেজপুর লিপিতে প্রথম কামাখ্যার শিলালিপির উল্লেখ পাওয়া যায়। এর থেকে প্রমাণিত হয় খ্রিস্টীয় 8ম-9ম শতাব্দীতে এখানে একটা বিশাল মন্দির ছিল। 1565 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণের কাজ শেষ হয়। অনলাইন টিকিটটা বুক করেছিলাম, এটা তারই রিসিপ্ট। এখন এই রিসিপ্টটা দেখিয়ে আমরা টিকিটটা কালেক্ট করব। 500 টাকা করে প্রত্যেকটা টিকিটের পড়েছে আমাদের দামটা। সম্পূর্ণ মন্দির চত্বরটা আপনাদের একবার ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। আমরা এখন পাবলিক রিলেশন অফিসের সামনে দাঁড়িয়ে আছি, যেখান থেকে আমরা টিকিটটা কালেকশন করব। এই যে দেখুন, মন্দিরের চারিদিকে প্রচুর পায়রা দেখা যাচ্ছে।
এখানে একটা প্রচলন আছে, নিয়ম, যে কারোর যদি মনোকামনা পূরণ হয় তাহলে সে এখানে এই পায়রা ছেড়ে দিয়ে যায়। পাবলিক রিলেশন অফিসের সামনে মা কামাখ্যার সুন্দর মূর্তি রাখা রয়েছে, দেখুন। এখানে শুধু ভিআইপি লাইনের এটা আপনাদের ছবিটা দেখাচ্ছি, আর ওপাশে জেনারেল লাইন দেখা যাচ্ছে। জেনারেল লাইনটা কম আর ভিআইপি লাইনটাই বেশি হয়ে গেছে। বুঝতেই পাচ্ছেন, এইমাত্র পুজো দিয়ে বেরোলাম। অনলাইনের টিকিট বুকিং করে এসে আমাদের খুব বেশি সময় লাগেনি, মোটামুটি 1 ঘন্টায় আমাদের পুরো প্রোগ্রামটা হয়ে গেল পুজো দেওয়ার, এবং খুব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি। ভিতরের ব্যবস্থা এবং এরা ভিতরে যেভাবে আস্তে করে লোককে নামাচ্ছে, দর্শন করাচ্ছে, সত্যিই খুব ভালো বন্দোবস্ত, ভালো লেগেছে। খুব ভালো পুজো দিয়েছি। এবং এইখানে আসতে গেলে এবং এখানে পুজো এইভাবে দিতে গেলে অনলাইনে যে টিকিট বুকিং করতে হয় তার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা শেয়ার করে দিচ্ছি, আপনারা ওভাবেই আসবেন। প্রখ্যাত সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার সমাধিস্থল দেখার সৌভাগ্য আমাদের হলো। কামাখ্যা থেকে আমরা বেরিয়ে পড়লাম ভালুকপং এর উদ্দেশ্যে। ভালুকপং যেতে আমাদের সময় লাগবে আনুমানিক 5.5 ঘন্টা। NH-15 এবং NH-27 ধরে দুটো রাস্তা ধরেই ভালুকপং পৌঁছানো যায়, কিন্তু আমরা NH-15 ধরে যাব, কারণ NH-15 এ একটা টোল অতিক্রম করতে হয়, আর NH-27 দিয়ে গেলে 3খানা টোল অতিক্রম করতে হবে, এবং NH-15 এ কিলোমিটারটাও কম, সময়টাও কম লাগে। আমাদের সঙ্গে এবার আমাদের সারথি হয়েছে দিলীপ দেবনাথ। দিলীপের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিচ্ছি। আপনারা যখন এখানে বেড়াতে আসবেন তখন দিলীপের সঙ্গে যোগাযোগ করলে দিলীপ সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে। দিলীপ তার ফোন নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছে। 7896435374। আমার নাম দিলীপ দেবনাথ। আমি অরুণাচল, মেঘালয়, আসাম এই 3টা ট্যুর করাই। অসংখ্য ধন্যবাদ দিলীপ ইনফরমেশনটা শেয়ার করার জন্য। সাবস্ক্রাইবারদের সবাইকে জানিয়ে দিয়েছি আমরা এই মুহূর্তে ক্রস করছি ব্রহ্মপুত্র নদ। আমি বাইরে থেকে ক্যামেরাটাকে নিয়ে দেখাচ্ছি। দিলীপ, আমাদের গাড়িটা একটু স্লো করো যাতে করে আমাদের সাবস্ক্রাইবাররা আরেকটু স্পষ্ট করে দেখতে পায়। অপূর্ব, অপূর্ব, এক কথা অপূর্ব। আসামের সুন্দর চায়ের বাগানের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। ভালুকপং যাওয়ার পথে আজকে দুপুরের লাঞ্চ আমরা এই হোটেল ব্রহ্মপুত্রতে করব। চলুন মেনুতে কি কি আছে দেখে নেওয়া যাক। এই রেস্টুরেন্টের একটা আলাদা বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে অদ্ভুত সুন্দর করে সাজানো, অ্যাম্বিয়েন্সটা এত সুন্দরের ভিতরের, এবং বিহু নৃত্যরত এই মূর্তিগুলো দেখে সত্যি মানে চোখটা আটকে যাচ্ছে। খুব আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে, এবং এক শৃঙ্গ গন্ডার, সেটাও অদ্ভুত সুন্দর। মানে সব মিলিয়ে খুব ভালো লাগছে। মন্দির থেকে বেরিয়ে আমরা সকালবেলা খেয়েছিলাম হচ্ছে মশালা দোসা আর বড়া। অনেকক্ষণ গাড়ি চলার পরে এখন আমাদের খিদেটা লাগাতে আমরা এসছি এখানে। তো দেখালামই, অ্যাম্বিয়েন্স খুব ভালো, খাবারও দেখুন প্রেজেন্ট করেছে কি সুন্দরভাবে। হ্যাঁ, ভাত তো আছেই, তার সঙ্গে দিয়েছে ভাজা, পাঁপড় ভাজা আছে, এখানে দিয়েছে হচ্ছে গন্ধরাজ লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মিক্সড ভেজিটেবল দেওয়া রয়েছে, এখানে বরবটি আলু ভাজা, এখানে একটা কিছু বাটা আছে, এখানে অল্প স্যালাড আছে, তো এটা পোস্ত আছে, শাক ভাজা আছে, এটাও একটা কিছু বাটা আছে। এখানকার বিভিন্ন বিখ্যাত জিনিসগুলো সেইভাবে করে সাজানো দেওয়া রয়েছে। কালি ডাল, এমনি ডাল, মাছ রয়েছে, এটা কাতলা মাছ, আর পায়েস। একটু অন্য ধরনের খাবার, বাঙালিদের
আমরা বাঙালি, বাঙালিদের থেকে মিক্স করেই খাবার, বাঙালি অসমিয়া খুব ভালো খেলাম। বলি কিরম লাগলো খাবারটা? দারুণ দারুণ, অসাধারণ, খুব ভালো খাবার, টেস্টও ভালো, খাবারও ভালো, খুব ভালো খাবার। ভালুকপং যাওয়ার পথে এই মুহূর্তে আমরা নামেরি ন্যাশনাল ফরেস্ট ক্রস করছি। নামেরি জাতীয় উদ্যানকে 1999-2000 সালে টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়েছিল। এটি মানস টাইগার রিজার্ভের পরে আসামের দ্বিতীয় টাইগার রিজার্ভ ফরেস্ট। এখানে থাকার এবং জঙ্গল সাফারি করারও ব্যবস্থা আছে। এখানকার আরও একটি আকর্ষণ জিয়াভারলি নদীতে রাফটিং। ভালুকপং যাওয়ার পথে দাঁড়িয়ে পড়লাম জিয়াভারলি নদী দেখতে। কি অসাধারণ লাগছে দেখুন, অপূর্ব এই নদী। এমন এক সুন্দর মনোরম পরিবেশ না দেখে কি চলে যাওয়া যায় বলুন তো? দেখুন, আপনাদের দেখাতে চেষ্টা করছি দূরে নদীর ওই পারটায়, জিয়াভারলি নদীর ওই পারে দেখুন হাতি এসেছে। বিকেলের দিকে ওরা সাধারণত জল খাওয়ার জন্য আসে, সেই কারণেই হাতিটা এদিকে এসছে। আসাম অরুণাচলের বর্ডার, যেটা ভালুকপং, আমরা এখন তো ওখানেই যাচ্ছি। এই ভালুকপংয়ে ঢোকার আগে আমাদেরকে ইনার লাইন পারমিট দেখাতে হবে। ইনার লাইন পারমিট আমরা অলরেডি করে নিয়ে এসেছি। ইনার লাইন পারমিটটা অনলাইনে করতে হয়। এটা 3 দিনের জন্যে, পরে হচ্ছে গিয়ে পার হেড 300 টাকা। আর যদি 3 দিনের থেকে বেশি হয়, 14 দিন পর্যন্ত, রেট হচ্ছে 500 রুপিস। এই ইনার লাইন পারমিটটা আবশ্যক, এটা করতেই হবে। এই ইনার লাইন পারমিটের লিংকটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভালুকপং পুলিশ চেকপোস্ট, এখানেই আইএলপি চেক করানো হয়। অরুণাচলের মধ্যে আমরা ঢুকে পড়েছি। ওই যে গেটটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, ওই গেটের এই দিক থেকে অরুণাচল প্রদেশে ঢুকে গেছে, আর ওই দিকটা হচ্ছে আসাম ছিল। ভালুকপংয়ে আমাদের হোটেল সিগালের সামনে আমরা পৌঁছে গেলাম। হোটেলের রিসেপশন, চেক ইন করা হচ্ছে। আমরা হোটেল সিগালের যে রুমটাতে থাকবো, আপনাদের আসুন সেই রুম টুরটা করাই। ঘরে ঢুকেই দেখতে পাচ্ছি একটা ডাবল বেডের রুম। এটা একটা, এখানে টিভি দেওয়া রয়েছে, এখানে একটা টেবিল আছে, সুন্দর বড় একটা মিরর দিয়ে দেওয়া রয়েছে। মানে বুঝতেই পাচ্ছেন, মেয়েরা সাজতে ভালোবাসে, মিররটা ভালো পেলে তাদের মনটা খুশি হয়ে যায়। এখানে একটা বেড সাইড টেবিল হিসাবে ইয়ে করা যায়, তো সেটাকে এই সাইডে দেওয়া রয়েছে। ঠিক আছে, জলের বোতল দেওয়া রয়েছে। এখানে বাথরুমটা খুব সুন্দর, একদম যে নতুন বাথরুম সেটা দেখেই বোঝা যাচ্ছে, ঝকঝক করছে। আপনি দেখুন, বালতি মগ থেকে শুরু করে আপনার কল, বেসিনের উপর একটা মিরর আছে, শাওয়ার, গিজার নতুন লাগানো। মোট কথা একদম ঝাঁ চকচকে একটা বাথরুম। বাথরুমের বাইরে দিয়েও, জানালা দিয়েও অদ্ভুত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। তবে এই মনোরম দৃশ্যটা আরো পরিষ্কার করে দেখানোর জন্য আপনাদেরকে আমি এই ঘরের সঙ্গে লাগোয়া যে বারান্দা, সেখানে নিয়ে যাচ্ছি। আসুন বারান্দায় নিয়ে যাই। দেখুন কি সুন্দর বারান্দা, একদম প্রপার্টিটা নতুন দেখেই বোঝা যাচ্ছে। এবং এই বিউটি দেখতে পেলে আর তখন কোনো কিছুর প্রয়োজন লাগে না। অদ্ভুত ভালো লাগছে, সবুজ আর সবুজ। এই সবুজের সন্ধানেই তো আমরা আসি কলকাতা থেকে ছুটে, ইটকাট জঙ্গলের মধ্যে থেকে আমরা এই সবুজ দ্বীপে চলে আসতে চাই। তো অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। এখানে ছোট ছোট অনেক দোকান রয়েছে, নানান রকমের দোকান রয়েছে। এটা হচ্ছে নবজ্যোতি রয়্যাল হেরিটেজ স্কুল।
ভালুকপংয়ের ছোট্ট মার্কেটটা আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে সকাল থেকে আমরা অনেকগুলো মন্দিরে প্রথমে গিয়ে পুজো দিয়ে তারপর অনেকটা রাস্তা আমরা এসেছি, প্রচণ্ড টায়ার্ড। একটু সময় ঘরে রেস্টও নিলাম, তারপর আমরা বলেছিলাম একেবারে ঘরোয়া খাবার করে দিতে, কিন্তু এত সুন্দরভাবে ঘরোয়া খাবারটা যে দেবে এটা কোনো মতেই আমি এক্সপেক্ট করিনি। স্যালাডটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমরা বলেছিলাম যে কোনো শুকনো লঙ্কার ব্যবহার না করে চিকেনটা করে দেবেন একটু আলু দিয়ে, মানে সত্যি দেখে মনটাই ভালো হয়ে গেল। এনাদের ব্যবস্থাটা সত্যি খুব ভালো, প্লাস এদের যারা স্টাফ রয়েছে তাদের ব্যবহারও প্রত্যেকের খুব ভালো। তারা এগিয়ে আসছে, কার কি দরকার জানছে, করে দিচ্ছে। এইখানে যে ডাইনিং হলটায় বসে আমরা খাচ্ছি, এই ডাইনিং হলটার সুবিধা এখানে ট্যুর পার্টি যারা মানে ট্রাভেল এজেন্ট নিয়ে আসে ট্যুর করাতে, তারা এই ধরনের সুবিধাগুলো অ্যাভেল করতে পারে। আগামী পর্বে আপনাদের নিয়ে যাব অরুণাচলের টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টার, দিরাং ইত্যাদি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।